আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউএইচএফপিউ সম্মেলন 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রীগণ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত ক্যাবিনেট সচিব, মুখ্য সচিব ও সচিববৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকে যাদের নিয়ে আয়োজন সেই ইউএইচএফপিউ বৃন্দ, প্রেস ও মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, মঞ্চে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব, উপস্থিত ভদ্র মহিলা, ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংক্ষিপ্তভাবে আমার বক্তব্য শেষ করতে চাই। দেশের ইতিহাসে আজকের এই দিনটি একটি স্মরণীয়তম দিন হিসেবে আখ্যায়িত করতে চাই, কারণ এই প্রথম দেশের প্রধানমন্ত্রী স্বয়ং উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমের প্রশাসনিক প্রধানগণের সাথে সরাসরি সম্মেলনে অংশগ্রহণ করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে আজকের এই সম্মেলন, যার লক্ষ্য উপজেলা পর্যায়ে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবার পরিপূর্ণ সক্ষমতা তৈরি করা এবং জনগণের ঘরদোরে স্বাস্থ্যসেবাকে পৌঁছে দেওয়া এবং সুস্বাস্থ্য নিশ্চিত করা, এটাই আজকের লক্ষ্য। আমি শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি গ্রামীণ উন্নয়ন ও বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্বাস্থ্য খাতকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার পর পথ তৈরি করেছিলেন। শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের সেই প্রিয় নেতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তার সেই দর্শন আজও আমাদের পথ প্রদর্শক। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বৈরাচার বিরোধী আন্দোলনের আমাদের প্রিয় নেত্রী, সংসদীয় গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠাতা মরহুমা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 1971-এর স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। যারা পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন, তাদেরকে, জুলাই বিপ্লবে নিহত আহত সবাইকে শ্রদ্ধার সাথে আমি স্মরণ করি। প্রিয় সুধীবৃন্দ, আপনারা নিশ্চয়ই একমত হবেন যে খুন, গুম, গণতন্ত্রহীনতার সংস্কৃতি, অপশাসনের কালো অধ্যায় পেরিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2026-এর 13ই ফেব্রুয়ারি হতে শুরু হয়েছে জনগণের যাত্রা, জন অধিকারের যাত্রা, জনগণের জন্য কল্যাণ করার যাত্রা, জনগণের জন্য একটি দিন। জনগণের দিনে জনগণের একাগ্র প্রত্যাশা, মানসম্মত স্বাস্থ্যসেবা প্রাপ্তির নিশ্চয়তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক 2023 সালে ঘোষিত 31 দফা এবং পরবর্তীতে 2026 সালের নির্বাচনী ইশতেহারে জনগণের এই প্রত্যাশাই প্রতিফলিত হয়েছে সুদৃঢ়ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত কণ্ঠে। 2023 সালে দেশনায়ক মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 31 দফার 25তম দফায় আমরা সবার জন্য স্বাস্থ্য ও বিনা চিকিৎসায় কোনো মৃত্যু নয়, এই নীতির ভিত্তিতে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে অঙ্গীকারাবদ্ধ হয়েছি। নির্বাচনী ইশতেহারের স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে জিডিপির 5% বরাদ্দ প্রদান, হেলথ কার্ড বিতরণ ও 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে জনগণের সাথে অঙ্গীকারাবদ্ধ হয়েছে আমাদের সরকার। সে অঙ্গীকার পূরণে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বে।
প্রিয় ইউএইচএফপিউগণ, আমরা যে লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে চাই তার মূল চালিকা শক্তি আপনারাই। আপনাদের উপরে আমাদের নির্ভর করতে হয়। গ্রামের একজন সাধারণ মানুষের মানসম্মত চিকিৎসা সেবা প্রদান কেবল আপনাদের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব। আপনাদের নেতৃত্ব, আপনাদের সততা, আপনাদের পেশাদারিত্ব, আপনাদের নিজস্ব ব্যক্তিত্বের অনুধাবন এর উপরে নির্ভর করে আমাদের সাফল্য। আপনাদের সাথে নিয়ে আমরা একটি দক্ষ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই। মনে রাখবেন, আল্লাহর পর রোগীরা আপনাদের উপরে নির্ভর করেন। ইউ আর নেক্সট টু গড। একজন রোগীর কাছে আর কোনো বিকল্প নাই। এই এথিক্স আপনাদের বিশ্বাস করতে হবে। আপনাদের বুঝতে হবে মেডিকেল এথিক্স ইজ ট্যান্টামাউন্ট টু মোরাল এথিক্স। এই সেবা সাদকায়ে জারিয়া। আমরা আপনাদের উপর নির্ভর করি। দুনিয়ার সমস্ত কিছু ভুলে যাই, পিতা মাতাকে ভুলে যাই, স্ত্রী কন্যাদের ভুলে যাই, স্বামীকে স্ত্রী ভুলে যায়। যখন ডাক্তারের মুখাপেক্ষী হয়, সেই মুহূর্তটাকে আপনাদের নৈতিকতা দিয়ে আপনাদের অনুধাবন করতে হবে। যারা আপনাদের সন্তান, এরা আপনাদের পিতামাতা, এরা আপনাদেরই কন্যা, এরা আপনাদেরই দেশের নাগরিক, আপনাদের মুখাপেক্ষী। তাদেরকে আপনারা সেবা শুশ্রূষা দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে, চিকিৎসা দিয়ে সুস্থভাবে ঘরে ফিরে দিতে হবে। এই অঙ্গীকার আজকে আপনাদেরকে করতে হবে। প্রিয় ইউএইচএফপিউ বৃন্দ, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলিকে জনবান্ধব ও পূর্ণাঙ্গ চিকিৎসা হাব হিসেবে গড়ে তোলার কাজে আজ থেকে আপনাদেরকে আত্মনিয়োগ করতে হবে। চিকিৎসা সেবা প্রত্যাশী প্রত্যেক জনগণের পাশে আপনাদেরকে নিয়মিত সুদৃঢ়ভাবে ইমানের সাথে আপনাদেরকে দাঁড়াতে হবে। স্ব স্বাস্থ্য সেবার প্রতিষ্ঠানকে সকল দুর্নীতির ঊর্ধ্বে রাখতে হবে। অনিয়ম মুক্ত আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এখানে থাকবে আধুনিক চিকিৎসা, দক্ষ ব্যবস্থাপনা এবং অতি মানবিক আচরণ। আজ আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা এমন একটি দলীয়করণ মুক্ত, পেশাদার এবং দক্ষ স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে মূল্যায়ন হবে কাজের ভিত্তিতে, নয় কোনো রাজনৈতিক পরিচয়। জনগণের ট্যাক্সের টাকায়, ঘামজরা রক্তজরা সেই টাকায় পরিচালিত এই খাতে জনগণের প্রতি দায়বদ্ধতা আমাদের সবার, আপনাদেরও নিশ্চিত করতে হবে। আপনারা যদি পরিবর্তনের অংশ হতে চান, তাহলে এখনই সময়। আপনার কর্মস্থলকে শুধু একটি অফিস হিসাবে নয়, একটি সেবা কেন্দ্র হিসাবে, একটি মানব সেবার মূল কেন্দ্রবিন্দু হিসাবে আপনারা গড়ে তুলুন। আপনারা সেভাবে ভাবতে চেষ্টা করুন। দুর্নীতি ব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের কথা ঘোষণা করেছেন। আমাদের প্রধানমন্ত্রী ইতিহাস সৃষ্টি করেছেন। 16.5 ঘন্টা একটানা সংসদে বসে জনগণের কল্যাণ করার চিন্তা করেন। আর তারই কারণে প্রিয় সুধীবৃন্দ, এই 61 দিনের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এ যাবৎকালের শ্রেষ্ঠ রাজনৈতিক সংগঠক, তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ 100 জন মানুষের ভিতরে ওনার কর্ম ওনাকে জায়গা করে দিয়েছেন। আমরা ওনার হাতকে শক্তিশালী করার জন্য আজকে আমাদের প্রতিশ্রুতি দিতে হবে। আপনারা অনুধাবন করুন, এই প্রথম একজন মাননীয় প্রধানমন্ত্রী ওনার অভিপ্রায় যে আমি আমার গ্রাম লেভেলের ডাক্তার কর্মকর্তাদের সাথে কথা বলতে চাই, ওনাদের সহযোগিতা নিতে চাই, ওনাদের সাহায্য নিতে চাই। সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করতে ওনাদের কোনো বিকল্প নেই। কাজে আমি ওনাদের শুনবো, ওনাদের শোনা কথাগুলি আমার মাথায় ধারণ করব, আমি ওনাদের জন্য কিছু করব, বিনিময়ে ওনারা আমার দেশের মানুষের সেবা করবেন। এই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করে যাব। একটি কথা আপনাদেরকে বলতে চাই, আপনাদের উপস্থাপকের বক্তব্যে শুনেছি উপজেলা হাসপাতালের, আমি আর 2-1 মিনিট নেই মাননীয় প্রধানমন্ত্রী, আপনারাই বলেছেন পাশে গর্জিয়ে ওঠা ক্লিনিকগুলির কথা। তবে মন্ত্রী সাহেব,
প্রশংসা একটু কম করেন। খুব প্রশংসা করি নাই, যতটুকু আপনি করতেছেন সামান্য বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সম্মানিত বৃন্দ, আপনারা কিন্তু পারেন, ইয়েস ইউ ক্যান, এবং আপনারা তা প্রমাণ করেছেন। আমি শ্রদ্ধার সাথে বলবো যে করোনা আমাদেরকে জাতিগতভাবে নিঃশেষ করার পথে নিয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, আমাদের ডাক্তার, আমাদের নার্সদের অদম্য সাহসের ফলে, আপনাদের মেধা, আপনাদের নির্ভীকভাবে কাজ করা, পৃথিবীর যে কোনো উন্নত দেশের চেয়ে আমাদের মর্টালিটি হার কম ছিল। সেই করোনায় আপনারা জয় করেছেন করোনাকে। গত 17 বছরের সরকারি অব্যবস্থাপনায়, মিজেলসের ভ্যাকসিনের অভাবে, অ্যান্টি রেবিস ভ্যাকসিনের অভাবে আমরা যে সংকটে পড়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী অনিদ্রায় বুকে রাতের অন্ধকারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে কাজে নিয়োজিত করেছেন। আপনাদের সহযোগিতায় আমরা সেই মিজেলসকে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। সারা বাংলাদেশ ব্যাপী আমরা মিজেলসের টিকা সংগ্রহ করে আপনাদের সহযোগিতায় আমরা 5 তারিখ থেকে 18টি জেলার 30টি উপজেলায় কাজ শুরু করেছি। গত 12 তারিখ থেকে ঢাকা সিটি কর্পোরেশন, ময়মনসিংহ এবং বরিশালে কাজ করা শুরু করেছি। আপনারাই জানেন, আপনাদের তত্ত্বাবধানে আগামী 20 তারিখ থেকে সারা বাংলাদেশ ব্যাপী আমরা মিজেলসের টিকার কার্যক্রম শুরু করব, যার উদ্বোধন বগুড়ায় করবেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা, আপনারা বিভিন্ন স্পটে গিয়ে আমরাও সেই কাজের অংশীদার হব। আপনাদের প্রশংসা কিন্তু আমি সব জায়গায় করি। একটি কথা শুধু বলতে চাই, আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, জনগণের স্বার্থে, আপনাদেরও সন্তানদের স্বার্থে। আপনাদের বক্তব্যে বলেছেন উপজেলা কমপ্লেক্সগুলির পাশে অনেক ক্লিনিক গজিয়ে উঠেছে। আমি আবারও বলি, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যদি বলি যে এত ক্লিনিক গজিয়ে ওঠার পিছনে কিছুটা আপনারা দায়ী, রাগ করবেন? রাগ করেন না, ক্ষমা চাইলাম। আমার বাড়ির একটা কাজের মেয়ে পেট ব্যথায় ভুগছে গ্রামে, তাকে পাঠালাম মনোহরদী উপজেলা হেলথ কমপ্লেক্সে। সাথে সাথে লিখে দিল আলট্রাসোনোগ্রাম করতে হবে, এক্সরে করতে হবে, 2 দিক থেকে। ওইখানে করলো, রিপোর্ট দিল, 17টা ওষুধ দিল। আমরা তো শিক্ষিত মানুষ মোটামুটি। আমি এটা বন্ধ করলাম, আমি ঢাকায় নিয়ে আসলাম ওকে। ঢাকায় এনে আমি এবার কেয়ারে তার এক্সরে করালাম। ওই এক্সরে রিপোর্টের সাথে কোনো মিল নেই। ডাক্তার হাসলো, বললো এই ওষুধও লাগবে না, 2টা মাত্র ওষুধ দিল। আমি যেই কথাটি বলতে চাই, আই ওয়ান্ট টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন উইথ ফরগিভনেস টু মি। আপনারা যারা ডাক্তার, দয়া করে রুগীগুলিকে ওই লোকাল হসপিটালে পাঠিয়েন না। খেয়াল রাখবেন দালালরা যাতে রুগীগুলিকে কেড়ে নিয়ে ওই ক্লিনিকগুলি না পাঠাইতে পারে ক্লিনিকে। ওরা নিঃস্ব হয়ে যায়। আমার গ্রামের মানুষগুলি গরিব। আপনারা তো 90% গ্রাম থেকে এসেছেন। ডানে বামে পিছনে সামনে তাকালে দেখবেন গরিব, রোগের টাকা অর্জন করতে পারে না, যোগাতে পারে না। আপনারাও সাহায্য করেন। দয়া করে ক্লিনিকগুলিতে রুগী পাঠাবেন না। যখন তাদের আয় কমে যাবে, অটোমেটিকলি তাদের দরজা বন্ধ হয়ে যাবে। আর যেগুলি ভালো চলে যাতে ভালো করে করতে পারে, আপনারাও ভিজিট করবেন। আমরাও আমাদের পক্ষ থেকে অনেকগুলি ক্লিনিক, ব্লাড ক্যাম্প আমরা বন্ধ করেছি। আমাদের কার্যক্রম চলবে না। আপনারা চিন্তা করবেন না যে আমরা কয়েকদিনের জন্য লোক দেখানোর জন্য কাজ করেছি। ইনশাল্লাহ বছরব্যাপী, দিনব্যাপী আমাদের এই কাজ চলবে। আপনারা শুধু রুগীদের কল্যাণটা লক্ষ্য রাখবেন, যাতে করে ব্যাঙের ছাতার মতন এগুলি আর গজিয়ে উঠতে না পারে। আমরা বিশ্বাস করি জনগণের তুলনায় ডাক্তারের সংখ্যা কম, এরপরও আপনারা অত্যন্ত নৈপুণ্যের সাথে সেবা করে যাচ্ছেন। আমরা 1 লক্ষ কর্মী নিয়োগ করতে যাচ্ছি। কালকে শুক্রবার আমরা মিটিং করেছি মন্ত্রণালয়ে। আমরা বিশেষ বিসিএসের মাধ্যমে আবার ডাক্তার নিয়োগের চিন্তা করতেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা অচিরে আলাপ করে সেই দিকে আমরা অগ্রসর হব।
মাননীয় প্রধানমন্ত্রী, আমি খুব বিনয়ের সাথে আবেগের সাথে আমার বক্তব্য শেষ করে আনতেছি। আমি একটি কথা আপনার সামনে তুলে ধরতে চাই। আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। আমাদের একজন ডাক্তার শঙ্কর প্রসাদ অধিকারী, কলাপাড়ার ইউএচএফপিও, আমি ওনাকে দেখতে গিয়েছিলাম। ওনার স্ত্রী কান্না জড়িত কণ্ঠে বলেছিলেন, দাদা টাকা চাই না। যখন আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার সহযোগিতার কথা বললাম, কেঁদে কেঁদে বললেন, দাদা আমি টাকা চাই না, আমার সম্পদ বিক্রি করব, আমার চাকুরির টাকা অগ্রিম নেব, শুধু আমার মাথার সিঁদুরটা যেন উঠে না যায় সেই ব্যবস্থা করেন। আমি কেঁদে ফেলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী। স্বামীর জন্য তার যে আবেগ, আর উনি সেই অ্যাক্সিডেন্টটা করেছিলেন একটি মোটর সাইকেলে গিয়ে। হেলমেট রাখা অবশ্যই উচিত ছিল, এটা ভুল। তবে মাননীয় প্রধানমন্ত্রী, আমি জানি আপনি কল্যাণমুখী কাজে চিন্তা করেন। ইউএচএফদের কিন্তু গাড়ি আছে, মাত্র 50টা উপজেলায় নাই, সব উপজেলায় গাড়ি আছে। যদি দয়া করে, আমরা একটা অর্থনীতিতে পড়েছিলাম, মোবিলিটি অফ গুডস যখন ইনক্রিজ হয় জনগণের আয় বৃদ্ধি পায়। আর সেই মোবিলিটি অফ গুডস বৃদ্ধি করতে হলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হয়, গ্রামে গঞ্জে রাস্তা পাকা করতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি গাড়িটার তেলের এবং ড্রাইভারের ব্যবস্থা যদি করেন, ইউএচএফপিওরা সারা উপজেলাব্যাপী যখন তখন রুগীদের ডাকে ওনারা যেতে পারবেন। এটা ওনাদের একটা আত্মমর্যাদা এই লেভেলের অফিসারদের সবারই আছে, ওনাদেরকে দেওয়ার জন্য আপনি চিন্তা করবেন। মাননীয় ইউএচএফপি বৃন্দ, আমার বক্তব্য শেষ। আমি শুধু আপনাদের কাছ থেকে একটি আশ্বাস পেতে চাই, আপনারা নিয়মিত অফিস করবেন। হাত তুলে বলেন। মাননীয় প্রধানমন্ত্রী, ওনারা নিয়মিত অফিস করবেন, ভালোভাবে রুগীদের দেখবেন, দুর্নীতিমুক্ত থাকবেন। আবারও হাত তুলে বলেন, দুর্নীতিমুক্ত থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ আপনাদের দীর্ঘজীবী করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।